আজ আমরা কথা বলবো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অন্যতম সেরা আর মর্মস্পর্শী একটা ছোট গল্প ছুটি নিয়ে। চলুন এই গল্পের গভীরে যাওয়া যাক আর দেখি এক কিশোরের পৃথিবী, তার স্বপ্ন আর তার করুণ পরিণতির গল্পটা। গল্পটা শুরুই হচ্ছে ভাবুন একবার এই লাইনটা দিয়ে, ১৩-১৪ বছরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নাই। কি সাংঘাতিক একটা কথা, তাই না? একটা গোটা বয়সকে একেবারে বালাই বলে দেওয়া। কিন্তু প্রশ্ন হলো, রবীন্দ্রনাথ কেন এত কঠোর একটা কথা দিয়ে গল্পটা শুরু করলেন? এর পেছনে কিন্তু একটা গভীর পর্যবেক্ষণ লুকিয়ে আছে। আর এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের আলাপ হবে গল্পের মূল চরিত্র ফটিক চক্রবর্তীর সঙ্গে। চলুন দেখি ঠিক কেমন ছিল ওর জগৎটা, কেন ওকে সমাজের চোখে বালাই হয়ে উঠতে হলো। তো এই ফটিক ছিল গ্রামের ছেলেদের পাণ্ডা, যাকে বলে সর্দার। প্রাণশক্তিতে ভরপুর, একেবারে যাকে বলে দুরন্ত। ঠিক যেন নদীর স্রোত বা খোলা মাঠের বাতাস, কোনো বাঁধন মানে না। আর মাথায় সারাক্ষণ ঘুরপাক খেত নতুন নতুন সব দুষ্টুমির প্ল্যান। ওর জীবনটা কেমন ছিল তার একটা ঝলক পাওয়া যায় একটা ঘটনা থেকে। একবার ও আর ওর বন্ধুরা মিলে নদীর ধারে পড়ে থাকা একটা মস্ত বড় শালকাঠ গড়িয়ে নিয়ে যাওয়ার প্ল্যান করে। ওদের কাছে এটা ছিল একটা বিরাট অ্যাডভেঞ্চার, একটা বীরত্বের কাজ। কিন্তু ঠিক তখনই ওর ছোট ভাই মাখন এসে থপ করে ওই কাঠের ওপর বসে পড়ল, আর সব প্ল্যান গেল ভেস্তে। ব্যাস, এই ছোট্ট একটা ঘটনা থেকেই শুরু হলো ভাইয়ে ভাইয়ে ঝামেলা, আর তার জেরে মায়ের কাছে জুটল অন্যায্য বকুনি। ভাইয়ের সাথে ঝামেলার পর ওর মা কিন্তু সত্যি মিথ্যা কিছুই যাচাই করলেন না, সোজাসুজি ফটিককেই দোষী ধরে আচ্ছা করে বকলেন, মারলেন। তখন কি হলো? অভিমানে অপমানে ওর কিশোর মনটা একেবারে বিদ্রোহী হয়ে উঠল। তাই তো বলে উঠল, আমি আর কখনো বাড়ি যাব না। এটা কিন্তু শুধু মুখের কথা বা রাগ ছিল না, এটা ছিল একটা ভয়ঙ্কর অবিচারের বিরুদ্ধে ওর প্রতিবাদ। আর ঠিক এমনই একটা সময়ে, যখন নিজের বাড়িটাই ফটিকের কাছে একটা জেলখানার মতো মনে হচ্ছে, তখন একটা ঘটনা ঘটল। অনেক দিন পর কলকাতা থেকে ওর মামা বিশ্বম্ভরবাবু গ্রামে এলেন। ফটিকের মা তো ভাইয়ের কাছে ছেলের নামে নালিশের ঝুড়ি খুলে বসলেন। একদিকে যেমন ছেলের দুরন্তপনায় বিরক্তি, তেমনই হয়তো এর পেছনে লুকিয়েছিল একজন বিধবা মায়ের একা হাতে ছেলেকে সামলাতে না পারার কষ্ট আর অসহায়তা। আর ঠিক এই সুযোগেই বিশ্বম্ভরবাবু একটা প্রস্তাব দিলেন। বললেন যে তিনি ফটিককে কলকাতায় নিয়ে যাবেন, নিজের কাছে রেখে পড়াশোনা শেখাবেন। আর ফটিক, ও তো এই কথা শোনার জন্য যেন মুখেই ছিল। এক মুহূর্তও দেরি না করে সঙ্গে সঙ্গে রাজি। যাব। ওই একটা শব্দের মধ্যে ওর সব অভিমান, সব আশা আর উত্তেজনা যেন ফেটে পড়ছিল। ওর কাছে কলকাতা মানে ছিল জেলখানা থেকে মুক্তির ছাড়পত্র। কিন্তু যে বিরাট আশা আর মুক্তির স্বপ্ন নিয়ে ফটিক গ্রাম ছেড়েছিল, কলকাতায় পা রাখার সাথে সাথেই সেই স্বপ্নটা যেন ভেঙে চুরমার হয়ে গেল। গ্রামের ওই খোলা আকাশ, নদীর ধার, সেই সবুজের দুনিয়া, সব কিছু হারিয়ে ও যেন একটা ইট পাথরের খাঁচায় বন্দী হয়ে গেল। নতুন বাড়িতে ওকে স্বাগত জানালো ওর মামির ঠান্ডা ব্যবহার। নিজের ৩ ছেলে নিয়ে গুছিয়ে সংসার করা একজন মহিলার কাছে হঠাৎ করে এসে পড়া এই ১৩ বছরের পাড়াগেয়ে ছেলেটা ছিল একটা বাড়তি বোঝা, পরিবারের এক অনাবশ্যক সংযোজন ছাড়া আর কিছুই না। কলকাতার ওই ৪ দেওয়ালের দম বন্ধ করা পরিবেশে ফটিকের মনটা কেবলই পড়ে থাকত ওর গ্রামে। ওই বিশাল মাঠে ঘুড়ি ওড়ানো, নদীর পারে উদ্দেশ্যহীনভাবে হেঁটে বেড়ানো, বন্ধুদের সাথে সেই দস্যিপনা, এই সাধারণ আনন্দগুলো, যেগুলো ও কোনোদিন হয়তো সেভাবে খেয়ালই করেনি, সেগুলোই তখন ওর কাছে সবচেয়ে দামি হয়ে উঠল। ওর কলকাতার জীবনটাকে যদি একটা শব্দে বলতে হয়, তবে সেটা হলো অবহেলা। মামির স্নেহহীন ব্যবহার, মামাতো ভাইদের অবজ্ঞা, সব কিছু মিলে ওকে যেন প্রতিদিন অদৃশ্য কাঁটার মতো বিধত। গ্রামের সে দুরন্ত সর্দার ছেলেটা শহরে এসে সবার কাছে একটা করুণার পাত্র হয়ে দাঁড়াল। বাড়িতে অবহেলা আর অন্যদিকে স্কুলে পড়াশোনায় ব্যর্থতা, এই দুইয়ের চাপে ফটিকের ভেতরের সব তেজ, সব আনন্দ যেন ধীরে ধীরে নিভে যেতে শুরু করল। ওর দুরন্ত শৈশবটা অপমান আর লজ্জার অন্ধকারে হারিয়ে যেতে লাগল। কিভাবে ও তলিয়ে যাচ্ছিল সেই শৃঙ্খলটা একবার দেখুন। প্রথমে ও ওর স্কুলের বই হারিয়ে ফেলল। এরপর এই কারণে শিক্ষকের কাছে রোজ মার খেতে শুরু করল। মামাতো ভাইদের কাছেও ওকে লজ্জা পেতে হতো। আর সব শেষে মামির সেই ভয়ঙ্কর তিরস্কার ওর কচি মনের আত্মসম্মানটুকুকেও যেন গুড়িয়ে দিল। বই হারানোর পর ও যখন মামিকে কথাটা জানালো, কোনো সহানুভূতি তো পেলই না, উল্টে শুনতে হলো এই কথাগুলো, বেশ করেছ, আমি তোমাকে মাসের মধ্যে ৫ বার করে বই কিনে দিতে পারি নে। এই কথাগুলোই ফটিককে বুঝিয়ে দিয়েছিল যে ওই বাড়িতেও কতটা অবাঞ্ছিত, কতটা পরের গলগ্রহ।
শেষ পর্যন্ত ওর সহ্যের বাঁধটা ভেঙে গেল। যখন অপমান আর অবহেলা আর নিতে পারছিল না, তখন ও একটা মরিয়া চেষ্টা করল। মুষলধারে বৃষ্টির মধ্যে একদিন কাউকে কিছু না বলে ও বেরিয়ে পড়ল। ওর মাথায় তখন একটাই চিন্তা, বাড়ি ফিরতে হবে, হেঁটে মায়ের কাছে ফিরে যেতে হবে, সেই মায়ের কাছে যার ওপর অভিমান করে ও একদিন পালিয়ে আসতে চেয়েছিল। কিন্তু ওর বাড়ি ফেরা আর হল না। পুলিশ ওকে খুঁজে বের করে আবার মামার বাড়িতেই ফিরিয়ে আনল। ওর অবস্থা তখন ভয়ঙ্কর, সারা শরীর ভেলা, কাদায় মাখামাখি, আর প্রচণ্ড জ্বরে থরথর করে কাঁপছে। ছেলেটার চোখে মুখে তখন শুধু গভীর হতাশা আর হেরে যাওয়ার কষ্ট। জ্বরের ঘোরে কান্নায় ভেঙে পড়েও শুধু এইটুকুই বলতে পারল, আমি মার কাছে যাচ্ছিলাম, আমাকে ফিরিয়ে এনেছে। এই কয়েকটা শব্দের মধ্যেই লুকিয়েছিল ওর সব কষ্ট, সব যন্ত্রণা। বাড়ি ফেরার স্বপ্নটা ওর চোখের সামনেই ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। এরপর ওর অসুস্থতা খুব দ্রুত বাড়তে লাগল। মামা অসহায়ভাবে ওর সেবা করে যাচ্ছেন, আর ফটিক জ্বরের ঘোরে শুধু প্রলাপ বকছে, যেন ওর মনটা ওর হারানো সেই গ্রামে ফিরে যেতে চাইছে। সময় চলে যাচ্ছে, মামা ওর মাকে আনার জন্য লোক পাঠিয়েছেন, কিন্তু ততক্ষণে হয়তো অনেক অনেক দেরি হয়ে গেছে। জ্বরের ঘোরে ওর মনটা ফিরে গিয়েছিল সেই অতীতে, সেই অবিচারের দিনগুলোতে। ওর অবচেতন মন তখনও যেন মায়ের কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে চলেছে। তাই তো ও বলছিল, মা, আমাকে মারিস নে মা, সত্যি বলছি আমি কোনো দোষ করিনি। এই কথাগুলোই বুঝিয়ে দেয় ওর মনের ভেতরের ক্ষতটা কতটা গভীর ছিল। অবশেষে ওর মা এসে পৌঁছালেন, একেবারে ঝড়ের মতো ঘরে ঢুকলেন। তাকে দেখে ফটিক খুব আস্তে, মৃদু গলায় ওর শেষ কথাগুলো বলল, মা, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি। যে ছুটির জন্য, যে বাড়ি ফেরার জন্য ওর মনটা কাঁদছিল, সে ছুটিও শেষ পর্যন্ত পেল, কিন্তু জীবনের দামে, এই কঠিন পৃথিবী থেকে চিরদিনের মতো বিদায় নিয়ে। গল্পটা এখানেই শেষ হয়ে যায়, কিন্তু আমাদের সবার মনে একটা বিরাট প্রশ্ন রেখে যায়। ফটিক যে ছুটির কথা বলল, সেই ছুটিটা আসলে কি? এই ভালোবাসাহীন কঠিন পৃথিবী থেকে মুক্তি, নাকি একটা নিষ্পাপ শৈশবের করুণ মৃত্যু? এই ভাবনাটা আমাদের সবার জন্য।